বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব আজকে। সেটা হচ্ছে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস অথবা উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস। তো এই বিষয়টা আলোচনা করার জন্য আমাদের একটা অন্য বিষয় জানতে হবে। সেটা হচ্ছে, দেখো, আমরা যে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা নিয়েছিলাম, অর্থাৎ এস, পি, ডি, এফ, এই যে উপশক্তি স্তরগুলোর ধারণা নিয়েছিলাম, এখান থেকে আমরা এই এসের, পি এর, ডি এর এবং এফ এর এদের কিছু ভাগ আছে বা এদের কিছু শ্রেণী বিন্যাস আছে, সেগুলো দেখব। এস এর ক্ষেত্রে মূলত একটাই ভাগ, পি এর ক্ষেত্রে ভাগ আছে তিনটা: পি এক্স, পি ওয়াই, পি জেড। এই জিনিসটা আমাদের জানতে হবে। পি এর ভাগ আছে তিনটা: পি এক্স, পি ওয়াই, পি জেড। আর যেহেতু এসএসসি লেভেলের ক্ষেত্রে, তো ডি এর ভাগটাও লাগবে। ডি এর ভাগ হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এফ এর 7টা ভাগ আছে, সেটা ইন্টারমিডিয়েটে যখন তোমরা পড়বা তখন লাগবে। এখন আপাতত ইন্টারমিডিয়েটে অত বেশি লাগে না। এস এর ভাগ নাই, পি এর তিনটা আর ডি এর হচ্ছে 5টা। এই দুইটা জিনিসই লাগে। পি এর 3টা ভাগ পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর 5টা ভাগ ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। তো আমরা এটা কি হিসাবে লাগবে? দেখো, উত্তেজিত অবস্থায় যখন আমাদের ইলেকট্রন বিন্যাস করা লাগে, যেমন ধরো কার্বনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে যদি করি, তাহলে হচ্ছে 6 1s2 2s2 2p2। এখান থেকে আমরা বুঝতে পারি না যে আসলে এখানে কয়টা বেজোর ইলেকট্রন আছে, ঠিক আছে? এবং এটা যদি এমনিতে স্বাভাবিকভাবে আমরা করি, পি রে আমরা 3টা ভাগের মধ্যে লিখতে পারি, মানে টোয়াইস পি এক্স ওয়ান, টোয়াইস পি ওয়াই ওয়ান, টোয়াইস পি জেড 0। এখানে এই যে দেখো 2টা বেজোর ইলেকট্রন আছে, এটা কোনো ইলেকট্রন নাই, কিন্তু আমি যখনই কার্বনকে উত্তপ্ত করব বা উত্তেজিত করবো, তখন একটা স্টার চিহ্ন দেব, এবং তখন দেখো এটা কিন্তু কত হয়ে যাবে। এই যে বাহিরের শক্তি স্তরে একটা জোড়াবদ্ধ ইলেকট্রন আছে দুইটা, এই দুইটা আর থাকবে না, তখন এটা বেজোর হয়ে যাবে। অর্থাৎ 1s2 2s1 2p x1 আগেই ছিল, 2p y1 আগেই ছিল, z0 ছিল। এবার এখানে যে ইলেকট্রনটা কমাইছি, অর্থাৎ এক জোড়া ছিল, একটা দিচ্ছি, আর একটা ইলেকট্রন এখানে দিয়ে দেবো, 4টা ইলেকট্রন আছে। এই হচ্ছে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এবং এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কোনো কোনো ক্ষেত্রে মৌলের যোজনী সুন্দরভাবে নির্ণয় করতে পারি। যেমন এখানে কার্বনের যোজনী আমরা জানি 2 এবং 4। দেখো, এই যে 2টা বেজোর ইলেকট্রন আছে, তার মানে তার যোজনী 2। এখানে 4টা বেজোর ইলেকট্রন আছে, তার মানে তার যোজনী 4। খুব সহজে বের করতে পারি। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ফসফরাস দেখতে পারি, বা সালফার দেখি। আমরা সালফারে বেশি দেখাইতে পারবো। সালফার হচ্ছে স্বাভাবিকভাবে 16 1s2 2s2 2p6 3s2 3p4। এখন পি এটার স্বাভাবিকভাবে ভাঙলে 3p এক্স, 3p y, 3p z। একটা একটা নিয়ম হচ্ছে একটা একটা দেবো, এক এক এক। কিন্তু আমার 4টা ইলেকট্রন আছে, তাহলে একটা একটা দেওয়ার পরে অবশিষ্ট থাকলে সেটা এই এক্সে দিয়ে দেবো, তার মানে 3px2 y1 z1। তাহলে আমার এখানে বেজোর ইলেকট্রন থাকে 2টা। এটা সালফারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পাইলাম 2টা বেজোর ইলেকট্রন, তার মানে তার যোজনীয় 2। একই সাথে কিন্তু আমরা যোজনী নির্ণয় করাও শিখতে পারতেছি, অর্থাৎ যতগুলো বেজোর ইলেকট্রন থাকবে যোজনী তত। এখন এটাকে আমরা সালফার একটু উত্তেজিত করে দেখি, অর্থাৎ তাপ দেই। একটা স্টার চিহ্ন দিলাম, 16 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবসময় বাইরের শক্তি স্তরের উপরেই কাজ হয়। অর্থাৎ বাইরের শক্তি স্তরে যদি কোনো জোড়াবদ্ধ ইলেকট্রন থাকে, তাহলে সেটা বেজোর করতে আমরা উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাসটা প্রয়োগ করি মূলত। এখানে প্রথমে এইখানে একটা জোড় আছে, সেই জোড়টাকে আমরা ভাঙতে চাই, অর্থাৎ 3px1 দিয়ে দিলাম। এরপরে 3py1, 3p z1 আগেই ছিল। এবার এখন একটা বেজোর ইলেকট্রন কই দিব? আমরা জানি তৃতীয় শক্তি স্তরের সাথে সাথে এর যে তৃতীয় শক্তি স্তরে পি আসছে, এস আসছে, তাহলে 3dও আছে। এবং ডি এর ভাগ পাইছিলাম আমরা 5টা: ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এরকম করে এক্স স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার। এই 5টা ভাগের মধ্যে প্রথমটা আমরা একটা ইলেকট্রন দিয়ে দেবো, অর্থাৎ এখানে কি আসবে 3d। প্রথম যেটা এক্স ওয়াই, একটা ইলেকট্রন এখান থেকে কমাইছি, অর্থাৎ এখানে এক জোড়া ছিল, 2টা ছিল,
সেখান থেকে একটা 3d(xy)তে দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমাদের বেজোর ইলেকট্রন আছে 4টা, তাহলে এটার যোজনীয় 4। দেখবা সালফারের যোজনী 2, 4 এবং 6। তাহলে আমরা এটার আরেকটু যদি তাপ দিই, অর্থাৎ সালফার, এখানে ডাবল স্টার দেওয়ার কোনো দরকার নেই, স্টার একটা দিলেই হয়। 1s2 2s2 2p6। এবার বাইরের শক্তি স্তরে একটা মাত্র জোড়া আছে, আর কোনো জোড়া টোড়া নাই। এখানে এবারে একটা জোড়া, সেটা ভেঙে যাবে, অর্থাৎ 3s1। তারপরে এই তিনটা ঠিকঠাক থাকবে, 3px1 y1 pz1 3dxy1। এবার আরেকটা ভিতরে যে ডিতেই চলে যাবে, অর্থাৎ এরপরে যেটা আছে 3dyz1। এখন দেখো 6টা বেজোর আছে, তাহলে তার যোজনী কত হবে? 6। তাহলে বেজোর ইলেকট্রন এইভাবে করে আমরা বের করতে পারি, এবং কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে কেমন হবে আর উত্তেজিত অবস্থায় কেমন হবে সেটা আমরা বুঝতে পারলাম। উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস জানলে আমরা পরমাণুর যোজনীগুলোও কিন্তু সেখান থেকে বের করতে পারি। অর্থাৎ উত্তেজিত অবস্থায় কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যতগুলো বেজোর ইলেকট্রন থাকে সেটাই কিন্তু তার যোজনী হিসেবে গণনা করা হয়। এই দেখো আমরা এখানে কিন্তু সালফারের 2, 4, 6 পাইছি, এবং আমরা জানি সালফারের যোজনী কত জানো? 2, 4, 6। তাহলে তিনটেই দেখাইতে পারলাম। এইভাবে করে আমরা কোনো পরমাণুতে বিদ্যমান যোজনীগুলো বের করতে পারি। তো আরও বিভিন্ন এক্সাম্পল আছে, ফসফরাস করতে পারি, অন্যান্য মৌলগুলো আছে সেগুলো আমরা করে দেখতে পারি। এইভাবে করে আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসগুলো শিখব। তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করবে। যেমন ফসফরাসের আছে 3 এবং 5, এটা করে দেখতে পারবে তোমরা বাসায় যদি দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে জিনিসটা কেমন করে করা যায়। তো এখন আমাদের এই উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস বা উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাসটা কোন কাজে লাগে মূলত? তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি। যেমন হচ্ছে যোজনী নির্ণয় করতে পারলাম, যোজনী নির্ণয় করতে লাগতে পারে, অথবা কোনো যৌগের গঠনের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও। যেমন ধরো হচ্ছে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের সাথে 5টা ক্লোরিন আসছে। কিভাবে আসছে? এখানে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে আমরা বলতে পারবো। অর্থাৎ ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে তার 5টা বেজোর ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন আসে, এবং তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে। এইভাবে তারা আরও বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে। যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাসের 3টা বেজোর ইলেকট্রনের জন্য 3টা ক্লোরিন আসে। সো এই উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাদের যে বই আছে, বইয়ে অত ভালোভাবে দেওয়া নাই, এই জন্য আমরা এই টপিক্সটা এখানে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। আরেকটা বিষয় আছে, এফের 7টা ভাগ আছে, শুধু এটুকু জানলেই হবে। এই 7টা ভাগের নাম জানার দরকার নাই আপাতত। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, পি এর যে 3টা ভাগ, PX, PY, PZ, আর ডি এর 5টা ভাগ, DXY, YZ, ZX, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমাদের যে কোনো ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস আসলে তখন স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসেও আমরা এগুলো দিতে পারি। তাতে কি হবে? তাতে আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস দ্বারা যোজনী নির্ণয় করতে পারবো। এই উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাসটা যৌগ গঠনের ক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারি। যেমন হচ্ছে CH4 এর গঠন যদি বলে যে CH4 এর গঠন কীভাবে হবে ব্যাখ্যা করো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কার্বনের প্রথমে ইলেকট্রন বিন্যাস করে দেখব। কার্বনের 6, ওই পাশে দেখাইছিলাম 1s2 2s2 2p2। এটা যদি স্টার চিহ্ন দিই, অর্থাৎ উত্তপ্ত করি, তাহলে দেখো 1s2 2s2 আর হবে না, এবার উত্তেজিত হয়ে যাবে 2s1 2px1 2py1 2pz1। 4টা বেজরের সাথে 4টা হাইড্রোজেন আসবে। 4টা হাইড্রোজেন যদি আসে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন শেয়ার করলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, অর্থাৎ অষ্টক হয়ে যাবে। আমরা যদি ডায়াগ্রাম দেখি, এই যে কার্বনের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে 4টা বেজোর ইলেকট্রন আছে। এই যে দেখো 1 2 3 4টা বেজোর 4 জায়গায়, 1 2 3 4। হাইড্রোজেন এখানে আসছে কি CH4 এ 4টা হাইড্রোজেন আসছে, তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1 ইলেকট্রন বিন্যাস 1s1, একটা ইলেকট্রন। তাহলে স্বাভাবিকভাবে ডায়াগ্রামটা এরকম দেখো, এই। তাহলে এটার আমরা যদি এখানে আনি, তাহলে এই হচ্ছে হাইড্রোজেন, এর একটা ইলেকট্রনের সাথে আসলো এই, আবার এই আরেকটা হাইড্রোজেন আসলো এই, আরেকটা হাইড্রোজেন আসলো একটা ইলেকট্রন নিয়ে এই, আরেকটা হাইড্রোজেন আসলো একটা ইলেকট্রন নিয়ে এই, 4টা হাইড্রোজেন আসছে। এই কিন্তু একটা সমযোজী যৌগের গঠন হয়ে গেল।
তাহলে যে কোনো ক্ষেত্রে মোটামুটিভাবে আমাদের এই উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাসগুলো না জানলে আমরা ব্যাখ্যা করতে পারবো না। পরবর্তী ক্লাসে আমরা আরও এর সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব।